নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। কারণ কেকেআর তাদের অভিযান শুরু করেছে ম্যাচ হেরে। যেই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের লাস্ট 13 বছরের আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচ জিততে পারেনি, সেই মুম্বাই জিতে শুরু করলো এবং কেকেআরের সেই যে খারাপ রেকর্ড ওয়াংখেড়েতে সেটা কিন্তু বজায় থাকলো। তো ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু কেকেআরের ফ্যানেরা কিন্তু কেকেআরের উপর প্রথম ম্যাচের পরই কিন্তু সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছে যে হ্যাঁ, এবছরও কেকেআর ভালো কিছু করতে পারে। হ্যাঁ, আবারও বলছি, এই বছর কেকেআর কিন্তু একটা ভালো জায়গায় ফিনিশ করতে পারে এবং পরবর্তী সময় চ্যাম্পিয়নশিপ রাউন্ডেও কেকেআর থাকতে পারে। এখনই গেল রব তুলে দেওয়ার মতন কিছু হয়নি। হ্যাঁ, কিছু জায়গায় কেকেআরের প্রথম ম্যাচে প্রবলেম হয়েছে, যেটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। একরকম পরিকল্পনা করে দলকে তৈরি করা হলো এবং শেষে পরপর একের পর এক সমস্যার কারণে দলের একটুখানি হলেও সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা থেকেও কিন্তু কেকেআর বেরিয়ে আসতে পারবে। তো কেকেআরের কী কী সমস্যা হলো প্রথম ম্যাচে সেই নিয়ে কথা বলবো। চেন্নাই সুপার কিংস শিবিরে আবারও বড় ধাক্কা এলো, সেরা বিদেশি প্লেয়ার ছিটকে যাচ্ছে, সেই নিয়ে আপডেট দেবো। আইপিএলের ম্যাচ নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম ম্যাচেই কিন্তু চেন্নাই সুপার কিংস নামতে চলেছে, তাদের আইপিএলের অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালসের সঙ্গে। তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে দুটো দলের ক্ষেত্রেই। একদিকে রবীন্দ্র জাদেজা, সে সিএসকে ছেড়ে কিন্তু রাজস্থানে গেছে, অপরদিকে সঞ্জু, সে রাজস্থান ছেড়ে সিএসকেতে এসেছে। তো একটা বিরাট বড় ট্রেড ডিল হয়েছে। তো আজকের ম্যাচের জন্য তোমরা সকলেই জানো মহেন্দ্র সিং ধোনি ছিল না, সে ইনজুরির কারণে থাকতে পারছে না, তাকে 2 সপ্তাহ অন্তত সময় দিতে হবে। কিন্তু এর থেকেও বড় ধাক্কা সিএসকে ফ্যানেদের জন্য অপেক্ষা করছিল। এর আগের নাথান এলিস পুরো রুলড আউট হয়ে গেছে, সেই জায়গায় স্পেন্সার জনসনকে নিয়ে আসা হয়েছে, যেও কিন্তু আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ মিস করতে চলেছে। কিন্তু এর থেকেও বড় ধাক্কা কিন্তু এবার সিএসকে ফ্যানেদের জন্য এসেছে, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ডিওল ব্রেভিস, সেও কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে, তাকেও কিন্তু অন্তত প্রথমের দিকে 3 থেকে 4টি ম্যাচ সিএসকে মিস করতে চলেছে। তো ব্রেভিস যেই রকম ছন্দে লাস্ট ইয়ার খেলেছিল, কয়েকটা ম্যাচেই খেলেছিল, অসাধারণ লেগেছিল। তারপর থেকে তার টি20-র খেলাটা অনেক অনেক বেটার আমরা দেখেছিলাম এবং যথেষ্ট ভালো একটা ট্যালেন্টেড প্লেয়ার। তো সেই প্লেয়ারকে কিন্তু আজকের ম্যাচের জন্য কোনোভাবেই পাচ্ছে না সিএসকে। এটা কিন্তু সিএসকের জন্য একটা বড় ধাক্কা। একে ধোনি নেই, তার উপর ব্রাভিসও ছিটকে গেল। তারপরও সিএসকের যে প্লেয়িং 11 বা প্লেয়িং 12 রয়েছে যথেষ্ট ইমপ্রেসিভ রয়েছে, সেখানে কিন্তু ভালো ভালো অপশান রয়েছে। যদি আজকে আমরা সিএসকের প্ল্যানিং নিয়ে কথা বলি, তো ওপেনার হিসাবে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড এবং সেখানে সঞ্জু স্যামসং ওপেন করতে চলেছে। এবার আয়ুষ মাহাত্রেকে হয়তো 3 নম্বরে দেখা যাবে, কিন্তু আয়ুষ মাহাত্রে ওপেনার হিসাবে যথেষ্ট ভালো করেছে। এবার দেখা যাক এই 1, 2, 3 কীভাবে চেন্নাই সাজায়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। নাম্বার 4 পজিশনে কিন্তু সেই জায়গায় শিবম দুবেকে একটা ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে, বা শিবম দুবেকে 5এও নিয়ে আসার চিন্তাভাবনা থাকতে পারে। সারফারাজ, যে কিন্তু নেটে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, তো সারফারাজকে কিন্তু নাম্বার 5-এ ব্যবহার করা হবে। নাম্বার 6-এ প্রশান্ত ভীর, নাম্বার 7-এ জেমি ওভারটন এবং স্পিন বোলার হিসাবে কিন্তু নূর শুরু করবে এবং ফাস্ট বোলার হিসাবে ম্যাট হেনরি, এছাড়া খালিল আহমেদ এবং অনসুল কম্বোজকে নিয়েই প্লেয়িং 11 তৈরি করা হবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাহুল চাহার, কার্তিক শর্মার মতন প্লেয়ারদের ব্যবহার করতে চাইবে। তো এছাড়া উর্ভিল প্যাটেলকেও কিন্তু আজকে প্রয়োজনে নাম্বার 4-এ নিয়ে আসা যেতে পারে। তো সেক্ষেত্রে সারফারাজের জায়গায় কিন্তু শিবম দুবেকে 5-এ আনা যেতে পারে, কারণ উর্ভিল প্যাটেল 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারে। তো সিএসকের ব্যাটিং অর্ডার কিন্তু ভালোই রয়েছে। বোলিং ইউনিটেও কিন্তু খালিল বা অনসুল যদি প্রথমের দিকে সুইং কিছুটা বল করে যদি উইকেট তুলে নিতে পারে, পরবর্তী সময় ম্যাট হেনরি, জেমি ওভারটন, নূর, তারা কিন্তু একটা ভালো বোলিং করতেই পারে এবং পরবর্তী সময় যদি রাহুল চাহারকেও নিয়ে আসা হয়, সিএসকের মোটামুটি প্লেয়িং 11 বেশ ভালোই রয়েছে। অপরদিকে রাজস্থানের ব্যাটিং অর্ডার কিন্তু আরও বেশি শক্তিশালী মনে হচ্ছে, কারণ ওপেনার হিসাবে বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল তারাই কিন্তু শুরু করতে চলেছে। নাম্বার 3-এ রিয়ান পারাক, নাম্বার 4-এ সিমরন হেডমায়ার, নাম্বার 5-এ কিন্তু ধুপ জুরেল। তো এই নাম্বার 5 পর্যন্ত তাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু সন্দেহ রয়েছে যথেষ্ট ভালো। তো এছাড়া নাম্বার 6-এ কিন্তু সানাকা অথবা ডোনোভান ফেডেরার মধ্যে কোনো এক প্লেয়ারকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা, স্যার জাদেজাকে আমরা দেখতে পাবো। এছাড়া ফাস্ট বোলার হিসাবে জোফরা আর্চার, এছাড়া নান্দে বার্গার, রবি বিষ্ণই,
সন্দীপ শর্মাদেরও কিন্তু ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তুষার দেশপান্ডে এবং শিবম দুবে আরও এক প্লেয়ার, তাকেও কিন্তু ব্যবহার করার পরবর্তী সময় চিন্তাভাবনা থাকবে। তো ওভারঅল এই ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলাই যায়। তো এই ম্যাচে কোন দল জিতবে তোমরা সকলে কমেন্ট করে যেও, যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। কিন্তু যেই ম্যাচটা হয়ে গেল, কেকেআর প্রথম ম্যাচেই মুম্বাইয়ের কাছে গিয়ে হেরে গেল 6 উইকেটে। মুম্বাই ম্যাচ জিতে গেল 5 বল বাকি থাকতে। হ্যাঁ, আরও আগে ম্যাচ জিতে যেতে পারতো। তো কেকেআর যে 220 রান করেছে সেখানে কিন্তু ফার্স্ট ইনিংসের পর যখন জিজ্ঞাসা করা হয় আঙ্ক্রিজ রঘুবংশীকে, রঘুবংশী তখন বলে যে আমরা 220 রান যেটা করেছি সেটা একটা পাস স্কোর এই পিচের জন্য, কিন্তু এখানে আরও কিছুটা রান করা দরকার ছিল। এবং শেষে ম্যাচ শেষে রাহানেও সেটা বলেছে 235-240 রান পর্যন্ত আমরা টার্গেট করেছিলাম, সেই রানটা যদি করতে পারতাম ভালোই হতো। কিন্তু সেই জায়গায় জসপ্রীত বুমরার যে ওভারগুলো ছিল সেগুলো বুমরা খুব ভালো বল করেছে, সেখানে আমরা আরেকটু যদি ভালো করতে পারতাম তাহলে ভালোই ফাইট দেওয়া যেত। তো সেটা কিন্তু বলেছে। রাহানের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকবে। তো রাহানের ব্যাপারে রাহানে যেটা জানিয়েছে যে আমাকে নিয়ে সারা বছরই কথা হয়, লাস্ট 20 বছর ধরে আমি এই কথা শুনে আসছি, আমি আমার খেলার উন্নতি করব, দলকে জেতানোর জন্য সমস্তটুকু করব, বাইরে থেকে কি কথা আসছে সেটাকে আমার কান দেওয়ার মতন অতটাও সময় আমার কাছে নেই, সেটা কিন্তু আজিঙ্কা রাহানে জানিয়েছে। এছাড়া ফিন অ্যালেনের কাছ থেকেও কিন্তু আমরা একটা ভালো ইনিংস 37 রানের দেখেছি, কিন্তু ক্যামেরন গ্রিন 10 বলে 18 রান, এই জায়গাতে গ্রিন আরেকটু যদি ফ্রি হ্যান্ডে খেলতে পারতো ভালো হতো, কিন্তু সেই জায়গাতেই লর্ড ঠাকুর কিন্তু 3টে বড় উইকেট নিয়ে চলে গেছে রাহানে, ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের। তো এখানেই কিন্তু মানে কেকেআর দল অনেকটাই ম্যাচে পিছিয়ে পড়েছিল। এবং ম্যাচ শেষে যখন শার্দুল ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে লর্ড ঠাকুর নামে তুমি পরিচিত, ব্যাপারটা কি, তো সেক্ষেত্রে বলে এটা মিমের জন্য অনেকে বানিয়েছে, কিন্তু প্রত্যেকটা সমর্থক আমাকে ভালোবেসে এটা কিন্তু আনন্দ করে ডাকে, আমিও তাদের কথা ভাবি এবং আমারও খুব ভালো লাগে, এটাকে আমি এনজয় করি, এটাকে নিয়ে আমি কোনো রকম খারাপ ভাবি না এবং দলের প্রয়োজনে আমি আমার সেরা পারফরমেন্সটা করছি, সেটাই কিন্তু জানিয়ে গেছে। কিন্তু এই জায়গাতেই ক্যাপ্টেনশিপ নিয়ে প্রশ্নচিহ্ন হয়তো থাকবে যে ক্যামেরন গ্রিন থাকতে কেন গ্রিনকে দিয়ে বোলিং করানো হলো না। তো সেই জায়গাতে কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে গেল কিন্তু আজিঙ্কা রাহানে, যখন এই প্রশ্ন তাকে করা হয় তখন রাহানে বলে কেন গ্রিন বোলিং করলো না, এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করলে ভালো হয়, আমি এর উত্তর দিতে পারবো না। একটাই কারণ, এখনও পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে তাকে বোলিং করার পারমিশন দেওয়া হয়নি, সে শুধু ব্যাটসম্যান। কিন্তু 25 কোটি টাকায় যে প্লেয়ারকে কিনেছে সে যদি শুধু ব্যাটিং করে, অলরাউন্ডার প্লেয়ার হিসাবে যদি না তাকে পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কেকেআরের জন্য চাপ হবে। কিন্তু শেষে এটাও জানিয়ে গেছে রাহানে বলেছে আশা করছি গ্রিন দ্রুত বোলিং শুরু করতে পারবে এবং যখন সে বোলিং শুরু করবে তখন কম্বিনেশানটা একটু অন্যরকম হবে, তখন কিন্তু আমরা ভালো করব। এবং আরও রাহানে যেটা জানিয়েছে বোলারদের জন্য এই ম্যাচটা সত্যিই কঠিন ছিল, আমাদের ব্যাটিং আক্রমণ কিন্তু বেশ ভালোই রয়েছে, উল্টো দিকে কিন্তু মুম্বাইয়ের ব্যাটিংও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি অভিজ্ঞ। যাই হোক, এটা একটা শিক্ষা, মুম্বাই দুর্দান্ত ব্যাটিং করেছে, আমাদের বোলারদের এই ম্যাচ থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচ থেকে আমরা ঘুরে ফিরে আসবো আবার, সেটা কিন্তু বার্তা দিয়েছে। এবং রাহানের চোট নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় রাহানে বলে এখন আমি ঠিক আছি, পায়ের পেশিতে টান ধরেছিল, দুটো পায়েই সমস্যা হচ্ছিল, আশা করছি দুটো সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তার এজ নিয়ে যখন তাকে বলা হয় যে আমি এই বয়সেও তো আমি এখনও তরুণ, কারণ মাত্র আমার 37 বছর বয়স, রান পেয়েছি ভালো লাগছে, কিন্তু দলকে জেতাতে পারলে প্রথম ম্যাচে আরও বেশি খুশি হতাম, নিজের রান করার থেকেও দলকে জেতাইয়ে কিন্তু আমি খুশি হতে চাই, সেটাই কিন্তু আজিঙ্কা রাহানে জানিয়েছে। তো দল এখনই যে একদম ভেঙে পড়ছে সেরকম কিছু নয়, সমর্থকরা প্রথম ম্যাচের পর একটু হলেও চিন্তিত থাকতে পারে বোলিং অর্ডার নিয়ে, কিন্তু ক্যামেরন গ্রিন এসে গেলে এই বোলিং অর্ডার অনেক ভালো হয়ে যাবে। এবং মুজিরবাণীকে নিয়ে অনেক কথা হচ্ছে, দেখো মুজিরবাণী ঠিকঠাকই বোলিং করেছে, কারণ তার এক্সপিরিয়েন্স আইপিএলে সেরকম নেই, আমরা বারবারই বলে এসেছি, সেখানে মুজিরবাণী যে বোলিং করেছে 10-11 ইকোনমিতে উইকেট সে পায়নি, কিন্তু ঠিক আছে এরকম রান তো হবেই, অপোনেন্ট দিকে যেরকম পিচ ছিল সেই পিচ অনুযায়ী 3 ওভারে 34 রানটা ঠিকঠাকই, তো একটু টাইম দিলে হয়তো ব্লেসিং মুজারবানিও হয়তো ভালো করতে পারবে। কিন্তু বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে রীতিমতন চিন্তা লাগছে, 12 ইকোনমিতে সে 4 ওভারে 48 রান দিয়েছে, এই জায়গাগুলো উন্নতি করতে হবে। পরের ম্যাচগুলো ঘরের মাঠে রয়েছে, তো সেখানে সেই কন্ডিশানে কেকেআর কীভাবে ফিরে আসে সেই দিকে অবশ্যই নজর থাকবে। এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।